আমরা আজকে শুরু করি আজকের ইন্ট্রোডাক্টরি সেমিনার। আপনারা স্লাইডটি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ মাহবুব ভাই। তো আমাদের বাংলাদেশের সিলভা মেথডের অফিস হচ্ছে ঢাকায়, গুলশান 2-এ, শাহজাদপুরে, কনফিডেন্ট শপিং মলে। এখানে আমাদের ফিজিক্যাল অফিস আছে, আর অনলাইনে আমাদেরকে তো পাচ্ছেনই। সিলভা মেথডের হেডকোয়ার্টার হচ্ছে লারেডো, টেক্সাস, ইউএসএ তে। সিলভা মেথড পৃথিবীর 122টি দেশে এখন চলছে। একই টেক্সট, একই শিক্ষা, একই প্রশিক্ষণ পৃথিবীর প্রায় 3 কোটি মানুষ এই পর্যন্ত গ্রহণ করেছেন। এই সার্ভিস সিলভা মেথড দিয়ে চলেছে 1966 সাল থেকে, অর্থাৎ প্রায় 58 বছর যাবত। আমরা আজকে জানবো যে সিলভা মেথড কি, কিভাবে কাজ করে, আর কিভাবে মাইন্ড এবং ব্রেনের ক্ষমতাকে বেশি থেকে বেশি ব্যবহার করা যায়। এটার পুরো নাম হচ্ছে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। সিলভা মেথড আপনাকে কি শেখাবে? মাইন্ড কন্ট্রোল করা শেখাবে, মাইন্ডকে ম্যানেজমেন্ট করা শেখাবে। এই পুরো কোর্সটা মাইন্ড এবং ব্রেনের উপর বেস করে, ঠিক আছে। আর কি করবে বলে, আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখাবে। এটা একটা সেলফ মাইন্ড কন্ট্রোল মেথড, এটা একটা এডুকেশন সিস্টেম। ইনি হচ্ছেন আবিষ্কারক, এনার নাম হচ্ছে হোজে সিলভা। কোথাও যদি এরকম জোজে লেখা দেখেন, তাহলে হোজে পড়তে হবে। স্প্যানিশে এইভাবে জোজেকে হোজে পড়তে হয়। আমি এই কথাগুলো আগে বলেছি। পৃথিবীর 122টি দেশে হচ্ছে 36টি ভাষায় একই টেক্সট শেখানো হচ্ছে। বাংলাদেশে এই কোর্সকে নিয়ে আসেন 1990 সালে মাহি কাজী। আমরা ওনার কাছ থেকেই মাইন্ড ট্রেনিং শিখেছি, মাইন্ড এবং ব্রেন ম্যানেজমেন্ট শিখেছি। তিনি 17 বছর সিলভা মেথডের প্রশিক্ষণ দিয়েছেন, 20,000 সিলভা গ্র্যাজুয়েট তৈরি করে গেছেন, তারও বেশি। বাংলাদেশে 1990 সালের আগে মাইন্ড ট্রেনিং কেউ করাতেন না, তিনিই প্রথম এটাকে চালু করেন। সিলভা বাংলাদেশ হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, অথরাইজ প্রতিষ্ঠান সিলভা ইন্টারন্যাশনালের, যে বাংলাদেশে সিলভা মেথডকে পরিচালনা করছে। আমরা কি চাই? আমরা আমাদের জীবনে সুখ শান্তি চাই, সমৃদ্ধি চাই, এবং আমরা সফলতা চাই। একটা কথা চিন্তা করেন তো, একটা সাধারণ মানুষ আর একজন সাকসেসফুল মানুষ, এই দুজনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, বিষয়টাকে এইভাবে চিন্তা না করে একটু আরেকটু অন্যভাবে চিন্তা করেন, যে আপনি হয় কোনো বিজনেস করছেন, নয় কোনো জব করছেন, নয়তোবা একটা ভালো অবস্থানে আপনি আছেন। আপনার সাথে আরেকজন মানুষের তফাৎটা কোথায়, পার্থক্য কোথায়? ধরেন একটা একদম নর্মাল চাকরি করছে এমন একজন মানুষ, সেই মানুষটা ডেইলি 10 ঘন্টা পরিশ্রম করছে, আর সে উপার্জন করছে, আপনি যে উপার্জন করেন তার 10 ভাগের 1 ভাগ। চিন্তা করুন তো, তাকে কি স্রষ্টা ব্রেন ছোট দিছে?
তার দেহের মধ্যে কি শক্তি কম আছে? এরকম তো না। লক্ষ্য করলে দেখবেন যে সে তার ব্রেনকে এবং মাইন্ডকে আপনার মতো ব্যবহার করতে পারছে না। আপনি সেটা ব্যবহার করতে পারছেন। আচ্ছা, আপনি যে ব্যবহার করছেন এটার কি বিজ্ঞান জানেন যে কিভাবে এটা কাজ করে? এটাকে আরো বেটার ওয়েতে কিভাবে ইউজ করা যায়? এই বিজ্ঞানটা আপনার জানা নেই। কারণ এই প্রশিক্ষণের জন্য আমরা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাই নাই। আজকে ১ম আমরা এখানে আসলাম। রিসার্চে দেখা গেছে পৃথিবীতে 90% মানুষ এভারেজ লিভিং করতেছে, যেখানে 10% মানুষ খুবই স্পেশাল। তাদেরকে আমরা জিনিয়াস বলি। তারা যেটাই করে সেটাতেই সাকসেস হয়। সেটা সিক্রেটটা কি? সেটার সিক্রেটটা হচ্ছে তার মাইন্ড। তার মাইন্ড এবং ব্রেইন। সে জানে এটাকে কিভাবে ইউজ করতে হয়। সে ন্যাচারাল ওয়েতে জানে। আপনি সেই বিজ্ঞানটার সম্মুখীন আজকে হয়েছেন। তো আমাদের জীবনে যা প্রয়োজন সেটা যদি আমরা চাই অ্যাচিভ করতে, তাহলে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ৩ টে ক্ষমতা আছে। দেহ আছে, ব্রেন আছে এবং মাইন্ড আছে। দেহকে কিভাবে পরিচালনা করতে হয় আমাদের জানা আছে। কিন্তু মাইন্ড এবং ব্রেনকে কিভাবে ইউজ করতে হয় আমরা জানি না। আজকে সেটাই আমরা জানবো। তো আমি আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে নিয়ে এসছেন এবং পুরো সেশনটা শেষ করে আমরা কিছু টুলস এবং টেকনিক শিখবো আজকে। ঠিক আছে? আমরা যদি ব্রেনকে এবং মাইন্ডকে বেশি ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে এরা কাজ করে কিভাবে? কিভাবে এটাকে আরো ভালোভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা মাইন্ডের কথা শুনেছি। হুম? যদি এখন এইভাবে বলি যে আচ্ছা বলেন তো, আমাদের বডিটাকে আমাদের ব্রেন পরিচালনা করছে না? এই যে আমি হাত নাড়ছি, ব্রেন সিগন্যাল দিচ্ছে বলেই তো নাড়তেছি। আমরা যত অ্যাক্টিভিটিসই করি ফিজিক্যাল লেভেলে, সেই অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছে কে? ব্রেন। দেখবেন এর কারো যদি ব্রেনে স্ট্রোক করে, তাহলে তার হাত বা পা অবশ হয়ে যায়। কারণ যেই নার্ভটা, যে নিউরনটা এই হাতকে ফাংশন করাতো, সে এখন কাজ করতে পারছে না। ওকে? তাহলে ব্রেন বডিটাকে পরিচালনা করছে। আচ্ছা, ব্রেন কিভাবে কাজ করছে? ব্রেনকে পরিচালনা করছে মাইন্ড। কিভাবে? ব্রেনের নিউরন গুলোকে দেখবেন একটা আরেকটার সাথে কানেক্টেড না, গ্যাপ আছে, সিনাপসিস আছে। তো ব্রেনের নিউরন কি করে? একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল আদান প্রদান হয়। সেখানে একটা ফোর্স কাজ করে, ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করে, একটা পাওয়ার সেখানে ফাংশন করে, যেটাকে যেটাকে আবার পরিমাপ করা যায়। হুম? এই পাওয়ারটার নাম হচ্ছে মাইন্ড। মাইন্ড হচ্ছে একটা শক্তি। যেমন এই যে আমার সামনে লাইট জ্বলছে, এই লাইটকে জ্বালাচ্ছে কে? তো সুইচ বোর্ড থেকে এখানে একটা ওয়্যার এসছে, সুইচটা অন করেছি, লাইট জ্বলছে। তাহলে তার লাইটটাকে জ্বালাচ্ছে? যদি তার লাইটটাকে জ্বালাইতো তাহলে লোডশেডিং হলেও তো জ্বলতো। তাহলে তার লাইটটাকে জ্বালাচ্ছে না, জ্বালাচ্ছে কে? তারের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে ইলেকট্রিসিটি, সে ইলেকট্রিসিটি জ্বালাচ্ছে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ইলেকট্রিসিটি সেটা হচ্ছে পাওয়ার এই লাইটকে জ্বালানোর জন্য, আর তার হচ্ছে সে ইলেকট্রিসিটিকে সে লাইটে প্রবাহিত করতেছে। সেরকম আমাদের বডিটা যখন ফাংশন করছে, হ্যাঁ, নিউরনাল নেটওয়ার্ক পুরো বডিতে ছড়ানো আছে। আর এই যে সিগন্যালটা আদান প্রদান হচ্ছে, এইটা যে পাওয়ারটা করছে সেই পাওয়ারটার নামই হচ্ছে মাইন্ড। ওকে? আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো মাইন্ড একটা ইনভিজিবল শক্তি, হুম, যে ব্রেনকে ব্যবহার
যার কারণে আমরা ব্রেনটা ব্যবহার করছি। আমাদের মাইন্ড দুটো ফেজে কাজ করে, কনসিয়াসলি কাজ করে, সাবকনসিয়াসলি কাজ। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের ক্ষমতার 90% ইউজ করে, আর আউটার কনসিয়াস মাইন্ড 10% ইউজ করে। এটা হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনের দুটো পার্ট আছে, লেফট এবং রাইট। আমাদের লেফট ব্রেন কনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড, আর আমাদের রাইট ব্রেন সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড। আমাদের না এই ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি ফাংশন করছে। যেমন হার্টের মধ্যেও সে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি বলছে যে হার্ট কিভাবে ফাংশন করছে। একজন মানুষের হার্ট যদি ঠিকমতো কাজ না করে, তাহলে ডাক্তার কি করে? ডাক্তার যখন সে হার্টের প্রবলেম নিয়ে যায়, প্রথম যে কাজ করে তার ইসিজি করে। ইসিজির ফুল টার্ম কি জানেন? ইলেকট্রোকার্ডিওগ্রাম। অর্থাৎ হার্টের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা একটা গ্রাফটের মধ্যে দেখার নামটা হচ্ছে ইসিজি। তো ওটা দেখে ডাক্তার কি বুঝে? বলে হার্ট কিভাবে ফাংশন করছে। তাহলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির প্রবাহের সাথে হার্টের ফাংশনের সম্পর্ক আছে। সেরকম ব্রেনেও ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, সেটাও মাপা যায়। সেটা মাপতে গেলে কি লাগে? বলে ইইজি করতে হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম করতে হয়, সেটা দিয়ে মাপা যায়। তা এখন চিন্তা করেন তো, আমাদের প্রত্যেকটা মানুষেরই, আমরা মাঝে মাঝে খুব স্ট্রেস হয়ে যাই, আমরা মাঝে মাঝে রেগে যাই, আমরা মাঝে মাঝে অস্থির থাকি, থাকি তো আমরা। আচ্ছা বলেন তো, যখন আপনি রেগে গেলেন, রাগের মাথায় আপনি কিছু এমন কাজ করলেন, অ্যাক্টিভিটিস করলেন, যেটা আপনি শান্ত থাকলে করতেন না। তখন আপনি কি বলছেন? যে আমার মাথায় রাগ উঠে গেছিল, এই জন্য আমি এরকম করলাম। ঠিক আছে, এই রাগ উঠে গেছে মানে আমার ফ্রিকোয়েন্সি হাই হয়ে গেছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা হাই হয়ে গেছে। তাহলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যদি যখন হাই থাকে, তখন আমরা স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, তখন আমাদের ব্রেন আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি না। তাহলে ফ্রিকোয়েন্সি যদি লো থাকে, তাহলে ব্রেন ঠিক মতো ব্যবহার করতে পারি। এটা নিয়ে একটা ছোট্ট রিসার্চ আপনাকে বলি। সায়েন্টিস্ট, জার্মানের সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে হ্যান্স বার্গার। তো উনি কি করলেন? এনসেফালোগ্রাম মেশিনে নোটগুলো একটা মানুষের মাথার উপরে লাগাই দিলেন, আর তাকে একটা চেয়ারে বসালেন। তার ঠিক অপোজিটে সামনে আরেকজন মানুষকে এনে বসালেন, তাকে শিখাই দিলেন যে তুমি এই লোকটার সঙ্গে কথা বলবা এবং তার প্রশংসা করবা। নন স্টপ করতে থাকবা। আমি দেখব তার ব্রেনের ফ্রিকোয়েন্সিটা কোন লেভেলে যাচ্ছে। অর্থাৎ ওই লোকটার সাথে ভালো কিছু হলে ব্রেন কিভাবে ফাংশন করছে। হলো। তো যখনই তাকে ভালো ভালো কথা বলা শুরু করলো, যে আপনি খুব ভালো মানুষ, আপনাকে দেখতে চমৎকার লাগছে, আপনার পোশাকটা সুন্দর মানিয়েছে, আপনার অ্যাটিটিউডটা খুব ভালো, হ্যাঁ, আপনি ব্যক্তি হিসেবে ভালো, আপনার নামটা আমার খুব পছন্দ হয়েছে, এইভাবে প্রশংসা করতে থাকলো। যতই তার প্রশংসা করছে তার ভালো লাগছে, তার ভালো লাগছে, ততই তার ব্রেনের ফ্রিকোয়েন্সি কমতেছে। এবার তিনি কি করলেন? যে প্রশংসা করছিল সেই মানুষটাকে চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে আরেকজন মানুষকে আনলেন এবং তাকে শিখাই দিলেন যে তুমি তাকে বকাবাজি করবা, তাকে গালাগালি করবা।
আর যে ছিল যে সাবজেক্ট ছিল তাকে বললেন, তুমি তো দেখেছো এটা একটা পরীক্ষা চলছে, তো তুমি একদম কিছু মনে করবে না, যে যাই বলুক তুমি তোমার কন্ট্রোলে থাকবা। তে তো বলা শুরু করলো যে আপনি একটা মানুষ হলেন, আপনি একটা জাতা মানুষ, হ্যাঁ, এটা 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 এইভাবে বলতে থাকলো। তো যতই তার দুর্নাম করতেছে, যতই তাকে বকা দিতেছে, গালাগালি করতেছে, তার ফ্রিকোয়েন্সি কিন্তু হাই হচ্ছে। হাই হতে হতে এমন লেভেলে উঠে গেল যে সে হাত বাড়িয়ে তার কলার ধরলো, তাকে মারতে উদ্যত হলো। সাথে সাথে সায়েন্টিস্ট আসলেন, ওদেরকে ছাড়াই দিলেন, বললেন থামো থামো থামো, তোমাকে তো বলেছিলাম যে একটা পরীক্ষা। তখন সে বলতেছে সরি, আমার কি হয়ে গেছিল আমি জানি না। এরপর হোজে সিলভা রিসার্চ শুরু করলেন যে মানুষ কি তার এই ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করতে পারে। কেউ কিছু বলবে কিন্তু তার ফ্রিকোয়েন্সি হাই হবে না, ফ্রিকোয়েন্সি সেই জায়গায় থাকবে যেখানে সে তার দুটো ব্রেনকে, হোল পাওয়ারটাকে একসাথে ইউজ করতে পারবে। এটা নিয়ে রিসার্চ শুরু হলো, যেটা কিভাবে সম্ভব। প্রথম যে রিসার্চ তিনি করলেন সেটা হলো পড়াশোনা নিয়ে। পড়াশোনায় কনসেন্ট্রেশন আনা যায় কিভাবে, মেমোরি কি ইমপ্রুভ করতে হয় কিভাবে, পরীক্ষা কিভাবে দিতে হয়, ঠিক আছে, পড়াটাকে ইজি করতে হয় কিভাবে, এখানে টোটাল ব্রেনটাকে ইউজ করতে হয় কিভাবে। এবং 10 বছর এটা নিয়ে তিনি রিসার্চ করলেন, এবং 10 বছরে প্রত্যেকটা স্টেপে তিনি সাকসেস হলেন। তারপর প্রবলেম সলভিং নিয়ে কাজ করলেন, যে মানুষ তার লাইফের ইস্যুগুলোকে কিভাবে ঠিক করবে, প্রবলেম কিভাবে সলভ করবে, যেই প্রবলেম সে জানে না সলিউশন কি সেটা খুঁজে বের করবে কিভাবে, ঠিক আছে। প্রবলেম থেকে সলিউশন পর্যন্ত যাবে কিভাবে এই মানুষটা, সেই রোড ম্যাপটা কি হবে। তারপর রিলেশনশিপ, একজন মানুষকে স্টাডি করবে কিভাবে, চিনবে কিভাবে, বুঝবে কিভাবে, একটা মানুষের থটের মধ্যে কি চলতেছে। একদম লাস্টে এসে একজন মানুষ আরেকজন মানুষকে হিল করবে কিভাবে মেন্টাল লেভেলে। একটা কমপ্লিট লিভিং এর একটা সায়েন্স তিনি আবিষ্কার করে ফেললেন। ওনার এই কার্যক্রম 20 বছর লাগলো করতে। তারপর পুরো পাণ্ডুলিপি তিনি আমেরিকান গভর্নমেন্টকে দিলেন, যে তিনি এটা পাবলিককে শিখাইতে চান। 1 বছর গভর্নমেন্ট এটাকে রাখলো, এটা নিয়ে তারা কাজ করলো, তারা ট্রেন করলো তাদের সংগঠনগুলোকে। এরপর এটা মানুষকে শেখানোর জন্য উন্মুক্ত করা হলো। প্রথমে তার এলাকাতেই 1 বছর তিনি ট্রেনিং করালেন, তারপর এই প্রশিক্ষণটা ছড়িয়ে পড়লো পুরো পৃথিবীতে। তা আমরা এখন জানবো যে ব্রেনের কোন ফ্রিকোয়েন্সিতে আমরা আমাদের পাওয়ারটাকে ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, ব্রেনের ক্ষমতাটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেন ব্রেন ইভলিউশন চার্ট। মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 7 থেকে 14 বার যখন ভাইব্রেট করে, সেটাকে বলা হচ্ছে আলফা লেভেল। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 14 থেকে 21-এর মধ্যে ভাইব্রেট করে, এটাকে বলা হচ্ছে বেটা ফ্রিকোয়েন্সি। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 7-এর নিচে
ভাইব্রেট করে 4 থেকে 7-এর মধ্যে থাকে, এটাকে বলা হয় থেটা ফ্রিকোয়েন্সি। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 4-এর নিচে চলে আসে, এটার নাম হচ্ছে ডেল্টা ফ্রিকোয়েন্সি। আর যখন 21-এর উপরে ফাংশন করে, এটাকে বলা হয় গামা ফ্রিকোয়েন্সি। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 14 থেকে 21-এর মধ্যে থাকে, তখন আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকি। ঠিক আছে? তখন আমরা দেখতে পারি, শুনতে পারি, স্মেল করতে পারি, টেস্ট করতে পারি, টাচ করতে পারি, সময় এবং স্থান সম্পর্কে সচেতন থাকি। কখন বলে? ফ্রিকোয়েন্সি যখন বেটা লেভেলে থাকে। আর বেটা লেভেলটা কত বলে? 14 থেকে 21। তখন মাইন্ড কি করে? তখন আমরা বডিলি অ্যাকশন করতে পারি। তখন মাইন্ড আমরা 10% ইউজ করতে পারি আউটার কনসিয়াস লেভেলে। হুম। এখন যদি বলি, আপনি কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, টেস্ট করতে পারছেন, সময় এবং স্থান সম্পর্কে সচেতন আছেন? বলবেন হ্যাঁ। তাহলে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি এখন কোথায়? বলে বেটা লেভেলে। তাহলে আপনি এখন মাইন্ডের ক্ষমতা কতটুকু ইউজ করতে পারবেন? 10%। ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন 14-র নিচে চলে আসে, এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় আলফা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে গেলে ন্যাচারালি আমরা ঘুমিয়ে পড়ি। এখানেই আমরা ডিপ থিঙ্কিং করতে পারি। হুম। এটা যে জগতের সাথে কানেক্টেড হয়, সেটাকে বলি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেখানে নো টাইম, নো স্পেস এবং ইএসপি। এই জায়গাতে আমরা কি করতে পারি? আমাদের ইনার কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আমাদের 90% পাওয়ারটাকে আমরা এখানে গিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে? বিষয়টা হলো, 90% মানুষ আলফায় গেলে ঘুমিয়ে পড়ে, কিন্তু 10% মানুষ আলফায় যায় কিন্তু ঘুমায় না, সচেতন থাকে। তারা এই পাওয়ারটাকে 100% ইউজ করতে পারে, এবং সেই মানুষগুলো এই পৃথিবীকে লিড দিচ্ছে। তারাই সেই 10% মানুষ। আর যারা ইউজ করতে জানে না, তারা অ্যাভারেজ 90% মানুষ। ওকে। আর যেটা বলছি থেটা লেভেল, থেটা লেভেল হচ্ছে পেইনলেস সার্জারি লেভেল। চাইল্ড বার্থ, বাচ্চা যখন জন্ম নেয়, হ্যাঁ, তখন ফ্রিকোয়েন্সিটা এই লেভেলে চলে আসে। হুম। আর ডেল্টা, এটা হচ্ছে আনকনসিয়াস লেভেল। ঠিক আছে? সিলভা মেথড আপনাকে বেটা লেভেল, আলফা লেভেল, থেটা লেভেল, ডেল্টা লেভেল, চারোটাকে লাইফে ইউজ করা শেখাবে। হুম। এটা একটা কমপ্লিট এডুকেশন, মাইন্ড এডুকেশন। এটা হচ্ছে বেটা ব্রেন ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আলফা ব্রেন ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে থেটা, আর এটা হচ্ছে ডেল্টা। হুম। বেটা লেভেলে কি হয়? বেটা লেভেলে আমরা লেফট ব্রেনকে ব্যবহার করি। হুম। ঠিক আছে? আমরা লেফট ব্রেন এবং কনসিয়াস মাইন্ডকে ইউজ করি। ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড থাকি। আমরা দেখতে পারি, শুনতে পারি, টেস্ট করতে পারি, টাচ করতে পারি। টাইম এবং স্পেস সম্পর্কে আমরা সচেতন থাকি। এখানে সব লজিক্যাল ফাংশন আমরা করি। ম্যাথ, লজিক, জাজমেন্ট, হুম, ডিবেট, এগুলো সব যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ। আমরা ফিজিক্যাল লেভেলের কিছু এক্সপেরিয়েন্স আমরা লেফট ব্রেন দিয়ে করি, আমাদের কনসিয়াস মাইন্ড দিয়ে করি, যেখানে আমরা 10% পাওয়ারটাকে কনজিউম করতে পারি। লজিক, জাজমেন্ট, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস, অ্যাকশন, বিহেভিয়ার, অ্যাটিটিউড, এগুলো সব আমরা লেফট ব্রেন দিয়ে করি, কনসিয়াস মাইন্ড দিয়ে করি। আলফা লেভেল, আলফা লেভেলে আমরা চিন্তা করি, আমরা কল্পনা করি, আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো তৈরি করি। ঠিক আছে? এখানে কজ তৈরি হয়
এখানে আইডিয়া তৈরি হয়, এখানে ডিসিশন মেকিং হয়, এখানে ক্রিয়েটিভিটিকে কিভাবে কাজে লাগাতে হয়, এই লেভেলে আমরা মেন্টাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করি। এখানে ইএসপি এবং ইনটিউশনের ব্যবহার হয়। ইএসপি ইনটিউশন কি জিনিস, শুধু জাস্ট আমি একটু আপনাকে ধরাই দেই। আপনাকে যদি আমি এখন একটা বইয়ের কাভার পেজ দেখাই, সেই ছবিটা দেখে আপনি কি বলতে পারবেন যে এই বইয়ের ভেতরে কি আছে? ধরুন আপনাকে একটা বই দেখাচ্ছি, আমি এই হাতে আমার বই আছে, এর কাভার পেজের মধ্যে আপনি পিরামিডের ছবি দেখা যাচ্ছে, মিশরের পিরামিড। তো আপনাকে বলতে হবে এর ভেতরে কি ধরনের ঘটনা লেখা আছে। আমি আপনাকে 4টে অপশন দিই। আচ্ছা, এর মধ্যে প্রেমের গল্প লেখা আছে, আপনি বলবেন না। আমি বলে এর মধ্যে কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট আছে, আপনি বলবেন হ্যাঁ। ঠিক আছে, এই যে আপনার মাইন্ড একটা দৃশ্য দেখে তার ভেতরে কি আছে, তার সামনে কি আছে গেস করতেছে, এটা যে টুলস দিয়ে আমরা করি সেই টুলস এর নাম হচ্ছে ইএসপি। যখন ওটাকে আপনি ট্রেন করতে পারবেন তখন ওটা দিয়ে আপনি 3টে কাজ করতে পারবেন। আপনি সাবজেক্টিভ কমিউনিকেশন করতে পারবেন, ওকে, এবং আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি সেটাকে হিল করতে পারবেন। এই পুরো সায়েন্সটা কোর্সের মধ্যে আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে, ওকে। রাইট ব্রেনের ফাংশন কি দেখেন, রাইট ব্রেন সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড, থট, ইমোশন, ইমাজিনেশন, সিক্স সেন্স, টেলিপ্যাথি, মেমোরি এখানে স্টোর হয়। বডির গ্রোথ এই ব্রেন কন্ট্রোল করে, অর্গানের ফাংশন গুলো সে নিয়ন্ত্রণ করে, আপনার হাইট, ওয়েট, অ্যাপিয়ারেন্স, আপনার নলেজ এখানে স্টোরেজ হয়, আপনার বডির পেইন সে কন্ট্রোল করে, আপনার ইমিউন সিস্টেম কিভাবে ফাংশন করবে, হিলিং পাওয়ার কিভাবে কাজ করবে, সেটা রাইট ব্রেন এবং সাবকনসিয়াস মাইন্ড দ্বারা চালিত হয়। আমরা লেফট ব্রেন কনসিয়াস মাইন্ড দিয়ে ফিজিক্যালি অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভিটিস করি, আর রাইট ব্রেন এবং কনসিয়াস মাইন্ড আমাদের ইনার লেভেলে ফাংশন গুলো করায়, যেখানে আমাদের মূল পাওয়ারটা রয়ে গেছে, ওকে। থট, থট কে করে বলে সাবকনসিয়াস মাইন্ড করে, আমাদের রাইট ব্রেন করে। বলুন তো থটের কি কোনো শক্তি আছে? চিন্তা করলে কি কোনো পরিবর্তন হয়? চিন্তার কি কোনো প্রভাব আমাদের উপর পড়ে? আমরা যদি চিন্তা করি তার প্রভাব আমাদের উপর পড়ে না? আপনি একটু চিন্তা করে দেখুন তো। আচ্ছা চলুন সবাই চিন্তা করুন যে আপনার মুখে তেঁতুলের আচার আছে, টক, মিষ্টি, ঝাল, তেঁতুলের আচার। আপনার কেমন লাগছে? বলে আমার জিহ্বায় পানি চলে এসছে। আপনি তো সত্যিকারের তেঁতুলের আচার খান নাই, আপনি শুধু চিন্তা করেছেন। চিন্তা তো আপনার ব্রেন করেছে, রাইট ব্রেন করেছে। রাইট ব্রেনের কাছে নাই কি বলে যুক্তি নাই, লজিক নাই, সেটা জানে না সত্যি খাওয়া হয়েছে না কল্পনায় খাওয়া হয়েছে। আপনার লালা এসছে কোথা থেকে বলে এখানে গ্রন্থি আছে, এখান থেকে লালা এসছে। তাহলে ব্রেন আপনার কথাটাকে রিসিভ করেছে যে আপনি তেঁতুল খাচ্ছেন, কল্পনাটাকে রিসিভ করেছে, রিসিভ করে ব্রেনের নিউরনকে ফাংশন করিয়েছে, নিউরন সিগন্যাল পাঠিয়েছে কাকে বলে লালা গ্রন্থিকে যে পানি দাও। তা আপনার চিন্তা মুহূর্তের মধ্যে আপনার ভেতরে
একটা পরিবর্তন এনে দিচ্ছে। এখন আমরা তো দুই ধরনের চিন্তা করি, কখনো পজিটিভ চিন্তা করি, কখনো নেগেটিভ চিন্তা করি। তাহলে প্রত্যেকটা চিন্তার প্রভাব যদি এইভাবে পড়তো তাহলে কি হতো? তাহলে চিন্তার শক্তি আছে। চিন্তা, থট প্রডিউসেস এনার্জি, এনার্জি ক্যান চেঞ্জ দ্য থিংস। চিন্তা শক্তি উৎপন্ন করে, সেই শক্তি বস্তুর পরিবর্তন ঘটায়। আমরা আমাদের প্রত্যেকটা চিন্তা একটা বিটস অফ এনার্জি তৈরি করছে। আমরা ডে নাইট 24 আওয়ার্স প্রায় 60,000 কম বেশি চিন্তা করে থাকি, কিন্তু এই চিন্তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি বলবেন যে আমি না অনেক ভালো চিন্তা করেছি, কিন্তু ভালো জিনিসগুলো আমার জীবনে ঘটে নাই। কেন ঘটে নাই বলেন তো? চলেন সেটার উত্তর আমরা একটু খুঁজি। এই যে দেখছেন সূর্য, সূর্যের আলো পৃথিবীতে পড়তেছে, সূর্যের আলো পৃথিবীতে পড়ছে। সূর্যের আলোর মধ্যে তো টেম্পারেচার আছে। গরম লাগে না সূর্যের রৌদ্র পড়লে? তাহলে টেম্পারেচার আছে। তো সূর্যের আলোর মধ্যে যে টেম্পারেচার আছে সেটা দিয়ে কি আগুন ধরে? বলে না, আগুন তো ধরে না। তাহলে টেম্পারেচার কম আছে। আমরা ধরে নিলাম এক একটা আলোর কোণা 10 ডিগ্রি তাপ উৎপন্ন করতে পারে। এখন আমরা জানি যে আগুন ধরতে কতটুকু তাপ লাগে? 100 ডিগ্রি লাগে। তাহলে আমরা যদি 10টা আলোর কণাকে একটা লেন্স, কনভেক্স লেন্সের মধ্যে ফেলি, আর ফেলে একটা কাগজে একটু পেট্রোল ঢেলে দিয়ে তার উপর প্রজেক্ট করি, ফোকাস করি, আগুন ধরবে না? কেন ধরবে? বলে তো বিজ্ঞান, 10 × 10 100। সেইভাবে আমরা সারাদিন বিক্ষিপ্ত চিন্তার মধ্যে থাকি। চিন্তাগুলোকে আমরা একটা জায়গায় ফোকাস করতে পারি, ঠিক আছে? আমাদের ফোকাস করার জন্য একটা লেন্সের প্রয়োজন আছে, যেই লেন্স এই শক্তিটাকে কনসেন্ট্রেট করবে রিয়েলিটি মেক করার জন্য। আর সেই কনভেক্স লেন্সটা কি বলে? সেই কনভেক্স লেন্সটা হচ্ছে আলফা লেভেল। আপনি যদি আগেও যে চিন্তা করতেন, এখন যদি আপনি একটা কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করা শিখে যান আর আলফা লেভেলে গিয়ে সেটা করেন, তখন আপনি দেখবেন যে আপনার লাইফের মধ্যে চেঞ্জেস গুলো আসতেছে। হ্যাঁ, আপনার জীবনে সফলতা গুলো এইভাবেই এসছে। আপনি তখন আননোয়িংলি আলফা লেভেলকে ইউজ করেছেন। এখন সেই বিজ্ঞানটা আপনি জানতে চাচ্ছেন, দেখতে যাচ্ছেন। ওকে, এখন প্রশ্ন হলো যে আলফা লেভেলে আমরা থাকবো কিভাবে? ওখানে গেলে তো ঘুমিয়ে পড়ি। সিলভা মেথড আপনাকে শিখাবে যে আলফা লেভেলে স্টে করতে হয় কিভাবে, ফোকাস করতে হয় কিভাবে। ঠিক আছে? শুধু এটাই না, যে কোনটা আপনার জন্য কল্যাণকর, কোনটা আপনি নেবেন, এই দুনিয়াতে সব অ্যাভেলেবেল আছে। আপনাকে শুধু ফোকাস করতে হবে প্রপার ওয়েতে। সেই বিজ্ঞানটা আপনাকে সিলভা মেথড শেখাবে। যেভাবে আমি ফোকাস করেছি, আমার হাঁপানির মতো রোগ, 14 বছরের কঠিন রোগ ভালো হয়ে গেছে, তাহলে আপনিও পারবেন। শুধু আপনাকে এই বিজ্ঞানটা রপ্ত করতে হবে। ওকে, এবং এটা খুব সহজ একটা বিজ্ঞান। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো, এরকমও হয় লাইফে
যে আমি না ভালো চিন্তা করি, তারপরও আমার সাথে জানেন খারাপ হয়। আমি না খারাপ চিন্তা করি, তখনও খারাপ হয়। আমার না কোনো পরিবর্তন চিন্তা দিয়ে আমার জীবনে হয় নাই। আপনি এরকম প্রশ্ন করতে পারেন, সেটার কারণ কি? ঠিক আছে, সেই কারণটা আপনার সামনে এক্সপ্লোর করব। চিন্তাটাকে রিয়ালিটি মেক করার জন্য একটা কম্পোনেন্ট লাগে। হুম, যেরকম আপনি কিছু রান্না করবেন, তো একটা কম্পোনেন্ট লাগে না, আগুন। যেটাই রান্না করতে চান, আগুন তো মাস্ট লাগবেই। আপনি টেম্পারেচার ছাড়া তো রান্না করতে পারবেন না। সেরকম থট কি রিয়েলিটি মেক করানোর জন্য একটা কম্পোনেন্ট লাগে। যেই চিন্তাটা আপনি বিশ্বাসের সাথে করেন, অর্থাৎ চিন্তা সমান সমান বিশ্বাস সমান সমান অ্যাকশন সমান সমান রিয়েলিটি। চিন্তা সমান সমান বিশ্বাস সমান সমান অ্যাকশন সমান সমান রিয়েলিটি। আবার চিন্তার সাথে যদি বিশ্বাস না থাকে, তাহলে কি থাকে? যখনই বিশ্বাস থাকে না, তখন কি থাকে? হয় ভয় থাকে, নয় ডাউট থাকে, সন্দেহ থাকে। ভয়টা আরো কঠিন বিশ্বাস। দেখবেন যে এই জিনিসকে আপনি ভয় পাচ্ছেন বেশি বেশি, ওটা আপনার সামনে ঘটবেই ঘটবে। যেটা নিয়ে সন্দেহ করতেছেন, ওটা ঘটনা ঘটার ছিল না, কিন্তু আপনার সাথে ঘটবে। এই বিশ্বাস কখন কিভাবে তৈরি হয়েছে জানেন? আমি আপনাকে দু একটা ঘটনা, ছোটবেলার ঘটনা, বিশ্বাস তৈরি হওয়ার ঘটনা আপনাকে বানিয়ে বলবো। আপনি দেখেন আমাদের সাথে এটা হয়েছে। যেরকম আজকে একটা স্টুডেন্ট, সে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। সে বলতেছে যে এত মোটা বই আমার অনেক সময় লাগছে পড়তে। কিভাবে মানুষ দ্রুত পড়ে? আমি তো পারতেছি না। দ্রুত পড়লে কিছু মনে থাকতেছে না। তা আমি বললাম যে যে কোনো ভাবে হোক, ছোটবেলায় না আমাদের ব্রেনটাকে স্লো করে দেওয়া হয়েছে। কিভাবে? এক ধরনের চিন্তা ঢুকানো হয়েছে, এক ধরনের অ্যাকশন করানো হয়েছে। খেয়াল করেন তো ছোটবেলার কথা, যে মা আদর্শ লিপি দিয়ে বসিয়ে দিয়েছে আর বলছে এই লাইনটাকে 10 বার পড়ো। লাইনটা কি ছিল? সদা সত্য কথা বলিবে, মিথ্যে বলা মহাপাপ। আচ্ছা, এই লাইনটা 10 বার পড়ার দরকার কি? দরকারটা কি আছে? আচ্ছা, 10 বার পড়ছি, এবার মা বলছে যে ঠিক আছে, এটাকে উপরে লেখো, খাতার উপরে, রুল টানা খাতার উপরে লিখছি, তাহলে এই এক লেখাকেই 10 বার লেখো। তো কি করলো? মা অজান্তে একটা জিনিসকে 10 বার দেখা, 10 বার পড়া, 10 বার লেখা, তখন এটা এখানে ধরবে। তো তিনি তো অজান্তে করে ফেলেছে। এই ব্রেনের ক্ষমতা ছিল যে একটা লাইন পড়ে নিচে পুরো চ্যাপ্টারে কি কি বলা আছে সে আঁচ করে ফেলতে পারতো, ধরে ফেলতে পারতো। তো একটা স্টুডেন্ট তার ব্রেনটাকে ঠিক করবে কিভাবে? তাকে সিলভা মেথড করতে হবে। এটা সায়েন্স। আবার দেখেন যে একজন বিজনেসম্যান, সে বিজনেস করতেছে, সে হোঁচট খাচ্ছে। আরেকজন মানুষকে দেবে, সে আর্থিক প্রবলেমের মধ্যে আছে, যতই কাজ করে আর্থিক সমাধানটা হয় না। এটা আমাদের ছোটবেলায় এইভাবে কন্ডিশন করা আছে। সেদিন আমাকে একজন প্রশ্ন করলো, আচ্ছা, যে স্টুডেন্টরা এত হট থাকে কেন? কিছু হলে মার মার কাট কাট হয়ে যায়।
না, এটা তো স্টুডেন্টদের দোষ না। তাহলে কেমনে? ছোটবেলায় তাদের এখানে থট প্রসেস তৈরি হয়েছিল বলে কিভাবে? তো আমার তখন আমি একটা ঘটনা বললাম, যে ধরো একটা বাচ্চা 1.5 বছর বয়সের, তার ব্রেনের ফ্রিকোয়েন্সি তো তখন ডেল্টায়, ব্রেনটা ফাঁকা মাঠ, যেই চিন্তার বীজ বপন করবে সেটাই গজাবে। এখন বাচ্চাটা খাটে শুয়ে রয়েছে, তার চোখ খুলছে, ঘুম ভাঙছে, দেখে আশেপাশে কেউ নেই। তো সে চিন্তা করছে মা তো খাট থেকে এমনি নেমে যায়, আমিও নেমে যাব। তো খাট থেকে সে নামতে গিয়ে ধপাস করে পড়ে গেছে। মা তার চিৎকার শুনে দৌড় দিয়ে এসছে, এসে তাকে কোলে জড়ায় ধরছে, আদর করছে। এখন বাচ্চা তো চিৎকার দিয়ে কাঁদতেছে আর দেখাইতেছে খাটকে। তো মা কি করছে, গিয়ে খাটে জোরে জোরে তিন চারটা থাপ্পড় মারছে আর বলছে, ও তোমাকে ব্যথা দিয়েছে, ওকে আমি মেরে দিয়েছি। এখন এই বাচ্চার এখানে কি প্রোগ্রামিং সেট হলো, কি প্রসেস তৈরি হলো থটের? এখানে প্রসেস তৈরি হলো, তুমি যে আজকে ব্যথা পেয়েছো, এই ব্যথার জন্য তুমি কোনোভাবেই রেসপন্সিবল না, ওই খাট রেসপন্সিবল যে তোমাকে ব্যথা দিয়েছে। আর সেকেন্ড লার্নিং কি পেলো, থট প্রসেস কি পেলো, যে তোমাকে ব্যথা দেবে না তাকে ধরে পিটাবা, মারবা। তো আমি বোঝাতে চাচ্ছি যে এইভাবে আমাদের লিমিটিং বিলিফ আমাদের মধ্যে অনেক তৈরি করে দেওয়া আছে। আমার কাছে অনেকেই 1-to-1 সেশনের জন্য আসেন, আমি তাদের মধ্যে পিকুলিয়ার পিকুলিয়ার লিমিটিং বিলিফ দেখি। এই লিমিটিং বিলিফের কারণে মানুষ অসুস্থ হচ্ছে। বাবার হার্টে প্রবলেম হয়েছে, 10 বছরের বাচ্চাও বাবার সাথে গেছে হসপিটালে, ডাক্তার ইসিজি করছে বলে হার্টে প্রবলেম আছে, ব্লক হয়েছে। বয়স কত বলে, বয়স তো হচ্ছে 45, এই বয়সে হয়ে গেল। তো ডাক্তার জিজ্ঞেস করতেছে যে উনি কি স্মোক করে, বলে না স্মোক করে না। ওনার কি হাই প্রেশার আছে, বলে হাই প্রেশার নাই। উনি কি হাঁটাহাঁটি করে, বলে হাঁটাহাঁটি করে। তাহলে ব্লক হলো কেন? তখন ডাক্তার বলতেছে নিশ্চয়ই তার বাবার আছে, খেয়াল করেন। বাবার একটু প্রবলেম ছিল, তাহলে বাবার থেকে এই ছেলে পেয়েছে। ওখানে 10 বছরের বাচ্চা কিন্তু কন্ডিশন হচ্ছে যে আমার বাবার থেকে আমিও হার্টের প্রবলেম পাবো। সেই ঘরে 4 জন ছেলে, এই ছেলে এসছে বাবার সাথে, বাকিরা আসে নাই। ফিউচারে দেখবেন এই ছেলেটাই হার্টের প্রবলেম হবে, আর সে তার ব্রেনকে কন্ডিশন করে নিয়ে গেছে হসপিটাল থেকে। তো আমাদের থট প্রসেসটা আমাদের বিলিভেরও বেস করে তৈরি হয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার থট প্রসেসটাকে রিপ্লেস করতে হবে, রিপ্রোগ্রামিং করতে হবে। কোথায় আছে সেটা বলে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে। সাবকনসিয়াস মাইন্ডে ততক্ষণ এন্ট্রি করতে পারবেন না যতক্ষণ আপনি আলফা লেভেলে না যাচ্ছেন। হুম। এটা হচ্ছে আমাদের ব্রেন। লেফট ব্রেন কি করে, এটা দিয়ে আমরা অ্যাকশন করি। রাইট ব্রেন কি করে, এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্রেন। আমরা 14 বছর বয়স পর্যন্ত ঠিকই ছিলাম, তারপর থেকে আমরা লেফট ব্রেনের ব্যবহার বাড়িয়ে দিয়েছি আর রাইট ব্রেনের ব্যবহার কমিয়ে দিয়েছি। এতে করে আমাদের লাইফে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে। সিলভা মেথড শিখাবে আপনাকে দুটোকে ব্যালেন্স করবেন কিভাবে। মেডিটেশন কি বলে, মেডিটেশন হচ্ছে রিল্যাক্সেশনের মাধ্যমে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে আলফা লেভেলে এনে সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করার প্রক্রিয়া, যেখানে আপনি নিজের থটকে, ইমোশনকে, ফিলিংসকে নিয়ন্ত্রণে এনে সঠিকভাবে ব্যালেন্স হতে কাজে লাগাতে পারবেন। মেডিটেশন কি হচ্ছে? মেডিটেশন সোল কানেকশন, বডি সোল লেভেলে অ্যাওয়ারনেসের সাথে অ্যাক্টিভ থাকা। মেডিটেশন হচ্ছে বডি, মাইন্ড, ব্রেন এবং নেচার একটা অ্যালাইনমেন্টে থাকা, হারমোনির মধ্যে থাকা। মেডিটেশন হচ্ছে প্রতিটি ডাইমেনশনে
সচেতন ভাবে কাজ করতে পারা। ওকে। হুম। তো আমি আপনাদেরকে একটু আলফা লেভেলে নিয়ে যেতে চাই। আমি চাই আপনি আলফা লেভেলে আমার সাথে একটু চলেন, আলফা লেভেলে একটু এক্সপিরিয়েন্স করেন। ঠিক আছে? তো আলফা লেভেলে যাওয়ার জন্য আপনি একটা চেয়ারে বসেন, মেরুদণ্ডটাকে সোজা করে বসবেন। ঠিক আছে? হাতটা হাঁটুর উপরে রাখবেন। ঠিক আছে? আমি যেভাবে গাইড করব শুধু আপনি ফলো করবেন আমার গাইডেন্সটাকে। ওকে। তাহলে সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিন, স্ট্রেট তাকান, সোজা তাকান। এবার আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। সবাই চোখ বন্ধ করুন। আপনি চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 3 3 3। আপনি এখন লেভেল 3 তে আছেন। লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। আপনি লেভেল 3 তে ফিজিক্যালি রিল্যাক্স হওয়ার জন্য আপনি খেয়াল করুন আপনার মাথার তালুতে, কল্পনায় খেয়াল করুন আপনার মাথার তালুকে এখন রিল্যাক্স করে দিন। আপনার কপালটাকে এখন রিল্যাক্স করুন। জাস্ট ফিল করুন যে সেখানে রিল্যাক্স হয়ে গেছে, সেখানে একটা প্রশান্তির অনুভূতি আপনি অনুভব করুন। এখন আপনি আপনার চোখ, চোখের চারিপাশের টিস্যুগুলোকে রিল্যাক্স করে দিন। এবার পুরো মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। এখন গলার ভেতরে এবং বাহিরে আপনি রিল্যাক্স করে দিন। আপনার কাঁধ, বাহু, হাত, হাতের কবজিগুলোকে রিল্যাক্স করুন। এখন চেস্টে মনোযোগ দিন। আপনার চেস্টকে রিল্যাক্স করুন। আপনার চেস্টের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করুন। গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি অনুভব করুন এরা সকলে সুস্থতার সাথে পারফেক্টলি ফাংশন করে চলেছে। এখন আপনি অ্যাবডোমেনে মনোযোগ দিন। অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। অ্যাবডোমেনের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করুন। গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি অনুভব করুন এরা সকলে সুস্থতার সাথে ছন্দময় প্রক্রিয়ায় ফাংশন করে চলেছে। এবার আপনি আপনার লোয়ার অ্যাবডোমেনকে রিল্যাক্স করে দিন। এখন আপনার থাই দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনি আপনার নি দুটোকে রিল্যাক্স করুন। এবার আপনি আপনার কাফ মাসেলসকে রিল্যাক্স করে দিন। এখন পায়ের গোড়ালিতে মনোযোগ দিন। মনের গভীরে চলে যান। পায়ের পাতায় মনোযোগ দিন। মনের আরো গভীরে চলে যান। পায়ের আঙ্গুলগুলোতে মনোযোগ দিন। মনের আরো গভীরে চলে যান। এখন আপনি শারীরিকভাবে যেই প্রশান্তি অনুভব করছেন, এটাই হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3। এবার মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2 তে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন। এখন ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 2 2 2। আপনি এখন লেভেল 2 তে আছেন। লেভেল 2 যা লেভেল 3 থেকে ডিপার লেভেল। লেভেল 2 হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল।
যেখানে আপনি এখন শিখছেন মুহূর্তের মধ্যে আপনার মাইন্ডকে কিভাবে রিল্যাক্স করতে হয়। আপনার মাইন্ডকে রিল্যাক্স করার জন্য আপনি কল্পনায় কোনো এক শান্ত মনোরম প্রকৃতির কাছে চলে যান। যেমন প্রকৃতি কল্পনা করলে মন শান্ত হয়ে যায়। আপনি কল্পনা করুন যে এই গরমের সিজনে আপনি কোনো এক পাহাড়ি উপত্যকায় বেড়াতে গেছেন। সামনে তুষার আবৃত পর্বতশৃঙ্গ, ঝিরি ঝিরি ঠান্ডা বাতাস, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ, ঝর্ণা বয়ে চলেছে, দূর থেকে ঝর্ণার শব্দগুলো শোনা যাচ্ছে। আপনি খুব মনোযোগ দিয়ে ঝর্ণার প্রবাহিত পানির শব্দটা শুনতে থাকুন। এখন আপনি যে লেভেলে আছেন, এটাই হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2। এবার লেভেল 1-এ, আলফা লেভেলে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 1 1 1। আপনি এখন লেভেল 1-এ, বেসিক প্লেন লেভেলে। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলটাকেই ব্যবহার করা শিখছেন। আপনাকে এই লেভেলে স্টে করানোর জন্য, মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9। অনুভব করুন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। 8, 7, 6। গভীর থেকে আরো গভীরে। 5, 4, 3। গভীর থেকে আরো গভীরে। 2, 1। আপনি এখন মনের অনেক গভীরে চলে এসেছেন, এক স্বাস্থ্যকর লেভেলে, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 2 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। তখন আপনি কল্পনায় মনে মনে আপনার অতীতের কোন একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে গেলে মন খুব ভালো হয়ে যায়। কল্পনায় সেখানে চলে যাবেন এবং মনের মতো করে সেখানে সময় অতিবাহিত করবেন। যখন আপনি আবার আমার আওয়াজ শুনবেন, তখন একেবারে চমকে উঠবেন না, বরঞ্চ গভীর করে একটি নিঃশ্বাস নিয়ে মনের গভীরেই থেকে যাবেন। তো আসুন, 1 2 3। আপনার সেই ভালো লাগার জায়গায় চলে যান যেখানে অতীতে গিয়েছিলেন, সেখানেই থাকুন আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত। রিল্যাক্স।
রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেইন এবং মাইন্ডের যে কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে মনের এই অবস্থান বা এর চেয়েও গভীর অবস্থান থেকে বের হয়ে আসতে সাহায্য করব। যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখে গেছেন, শিখছেন। আপনি এখন থেকে মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন, সবাই মনে মনে বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধে তৈরি করে দেয়। বলুন, মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা, স্ট্রং ইমিউন সিস্টেম বজায় রাখি। প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে আসেন, কাজ করেন, ততবারই আপনি শারীরিক এবং মানসিকভাবে উপকৃত হন। মনের এই স্তরগুলোর শক্তিকে ব্যবহার করে আপনি নিজের শারীরিক ও মানসিক উপকার করতে পারেন। আপনি যে কোনো মানুষ যার শারীরিক ও মানসিক উপকারের সাহায্যের প্রয়োজন হয়, আপনি তাকেই সাহায্য করতে পারেন। আপনি মনের এই স্তরগুলোর শক্তিকে সবসময় গঠনমূলক ও সৃজনশীল উপায়ে পজিটিভ এবং কল্যাণকর কাজে ব্যবহার করবেন। এটা এইভাবেই কাজ করে। মানুষের জন্য যা গুড, অনেস্ট, পিওর, ক্লিন, পজিটিভ, আপনি সবসময় সেই ধরনের কর্মকাজে নিজেকে নিয়োজিত রাখবেন। এই পৃথিবীটাকে আরো একটু সুন্দর, ভালো এবং উন্নত করে রেখে যাওয়ার জন্য আপনি সৃষ্টিশীল ও গঠনমূলক কাজে লিপ্ত থাকবেন। এবং সেটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে যখন সমগ্র মানব জাতিকে বয়সের তারতম্য ভেদে বাবা মা, ভাই বোন ও নিজের সন্তান সমান মনে করতে পারবেন। তা যখন করতে পারবেন, তখন প্রতিনিয়ত আপনি ভালোর থেকেও ভালো মানুষটি হতে থাকবেন। আপনি মানুষকে বুঝবেন বেশি করে, তাদের প্রতি হবেন সহানুভূতিশীল, নিজে হবেন সত্যিকারের এক ধৈর্যশীল ব্যক্তি। ব্রিং আউট। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের স্তরগুলোতে আসেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, আপনার শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন আমি 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। আপনার মনে হবে অনেক লম্বা একটা ঘুম দিয়ে আপনি এইমাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর।
কেমন লাগছে আলফা লেভেল থেকে বেরোনোর পর? আমি একটু রেসপন্স চাইবো আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। অনেক অনেক ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার লাগছে স্যার, চমৎকার। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি, অনেক ওয়ালাইকুম। ভালো লাগছে। থ্যাংক ইউ। আর নাকি ফিলিং অনেক হচ্ছে যে প্রশান্তি অনুভব করেছি। ধন্যবাদ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। দেখেন, এটা তো একটা টেস্ট, সামান্য একটা টেস্ট আপনি করছেন। যখন এটার টোটাল ইউজটা আপনি শিখবেন, ঠিক আছে, তখন যদি একটা কথা বলি, একটা ওয়ার্ড দিয়ে যদি বুঝাইতে চাই, আপনি আপনার লাইফে এবং অন্যের লাইফে, ঠিক আছে, ম্যাজিক ক্রিয়েট করবেন। ঠিক আছে। হুম। আর সেটা পুরো এডুকেশনটাকে রপ্ত করার জন্য, হ্যাঁ, আপনাকে একবার এই কোর্সটা করে নিতে হবে। ঠিক আছে। আপনি জানেন এই কোর্সটা একেবারে রিস্ক ফ্রি। আপনি এই কোর্সটা করে যদি স্যাটিসফাইড না হন, আপনি চাইলে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন, কোনো রিস্ক নাই। আর আপনি যখন এটা 4 দিনের কোর্স হয়, লেভেল 1 লেভেল 2 যখন কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি নিজেকে একটা অন্য মানুষ হিসাবে আবিষ্কার করতে পারবেন। আপনার টোটাল ট্রান্সফরমেশনটা হবে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে মানুষের লাইফের 3টে কর্নার, এটা রিসার্চ করা জিনিস, হোজে সিলভা বলছেন, 3টে কর্নার যদি সাউন্ড না হয়, তাহলে সে মানুষটা হ্যাপি থাকতে পারে না। যে হ্যাপি থাকতে পারে না, সেই মানুষটা পৃথিবীতে অনেক বড় কিছু করে রেখে যেতে পারে না। সেই 3টে পয়েন্ট কি? প্রথমটা হচ্ছে তার হেলথ। প্রথমটাই হচ্ছে তার হেলথ। দ্বিতীয় হচ্ছে তার রিলেশনশিপ। আর তৃতীয় হচ্ছে তার অর্থ, তার ফাইন্যান্স। অর্থাৎ হেলথ যদি একদম ঠিক থাকে, তাহলে সেই মানুষটা লিভিং করতে পারবে, লাইফটাকে এনজয় করতে পারবে। অনেক কিছু আছে কিন্তু হেলথ নাই। এই যে দেখেন, আমাদের একটা মিস পারসেপশন ভেতরে ঢুকিয়ে দেওয়া আছে যে তুমি এখন অনেক পরিশ্রম করো, লাইফের একটা সময় গিয়ে তুমি এনজয় করো, যখন সব করে ফেলবা। তা আপনার যখন 50 বছর হয়ে যাবে, তখন যখন হেলথ ডাউনে চলে যাবে, এনার্জি কমে যাবে, তখন অনেক কিছু থাকবে কিন্তু এনজয় করার মানসিকতা থাকবে না। আপনি সিলভা মেথড করলে আপনি লাইফের শেষ দিন পর্যন্ত ফুল অফ এনার্জি নিয়ে থাকতে পারবেন। নাম্বার 2, যে রিলেশনশিপ, দেখবেন যে আপনার সব ঠিক আছে, রিলেশনশিপে প্রবলেম, আপনি লাইফটাকে এনজয় করতে পারছেন না। লাইফটা মানে শান্তিপূর্ণ লাইফটা যেন এখন দোজক হয়ে গেছে। তো এটা ঠিক করবেন কিভাবে? এটা ঠিক করার জন্য আপনাকে এখানে ডেভেলপমেন্ট লাগবে। কোনটাকে ইমোশন দিয়ে দেখতে হবে, কোনটাকে লজিক দিয়ে দেখতে হবে, কোনটার সাথে কোনটাকে কানেক্ট করতে হবে, কোন মানুষটা কেমন তাকে বুঝতে হবে। দেখেন, আমার কাছে একটা কেস আসলো। কেসটা কি? কেসটা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ, তাদের একটা বেবি আছে, তারা এখন সংসার করবে না। ওয়াইফের কথা হলো প্রতিদিন কাজের থেকে এসে সে আমার সাথে ঝগড়া করে। সে যখন বাহিরে থাকে খুব ভালো মানুষ, ফোন করলে সুন্দরভাবে কথা বলে, বাসায় আসলে আমার সাথে ঝগড়া করে। আর হাজবেন্ডের কথা হলো যে আমি সারাদিন আগে ভাবতাম যে কাজ করে বাসায় এসে রিল্যাক্স করব, তো বাসায় আসলে আমার ওয়াইফ আমাকে রিল্যাক্স করতে দেয় না।
প্রবলেম করে। তা আমি জিজ্ঞেস করলাম কি প্রবলেম করে? আসার সাথে সাথে তা শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? বলে টেপ রেকর্ডার শুরু হয়ে যায়। আর সেই টেপ রেকর্ডারের মধ্যে সব প্রবলেম শুরু হয়, যে মা কি করছে, ভাই কি বলছে, বোন কি বলছে, কি হয়েছে না হয়েছে সংসারে। আরে বাবা, আমি কাজের থেকে এসেছি, আমাকে রিল্যাক্স হতে দাও। ওয়াইফ বলতেছে, যখন আমাদের বিয়ে হয় নাই, রিলেশনশিপ ছিল, তখন তো মন দিয়ে ঘন্টার পর ঘন্টা শুধু আমারই কথা শুনতো। আমাকে বলতো তোমার কথা না শুনলে আমার ভাল লাগে না আমার কাছে। আজকে বিয়ে হয়ে গেছে দেখে ফেলনা হয়ে গেছে, আমার কথা ভাল লাগে না। তা আমি বললাম যে তোমাদের দুজনকেই আমি ছোট্ট একটা কথা বলি, সায়েন্সটাকে বোঝো। একটা পুরুষ মানুষের এনার্জির ধরনটা হচ্ছে এরকম, যে সারাদিন সে বাহিরে কাজকর্ম করবে, আর বাসায় এসে সে চাইবে সাইলেন্স থাকতে। সে কিছু শুনতেও চায় না, এখন সে কিছু বলতেও চায় না। সে বাহিরের কোনো বদারেশন, কোনো প্রবলেম তার বাসায় এসে বলবে না, সে ওটা ওখানেই রেখে আসে। কিন্তু সে চুপ থাকতে চায়, শান্ত থাকতে চায়। এতে করে তার এনার্জিটা সেটেল ডাউন হয়। আর এটা হতে মিনিমাম কারোর আধা ঘন্টা লাগে, কারোর 1 ঘন্টা লাগে। এটা হচ্ছে পুরুষ মানুষের এনার্জির ধরন। আর মহিলা যে বাসায় আছে, তার এনার্জির ধরন কিরকম? তার সব থেকে আপনজন হচ্ছে তার হাজবেন্ড। যেটাই হচ্ছে বলে তাকে জানাতে হবে, যেটাই হচ্ছে সব মাইন্ডের মধ্যে রেখে দিচ্ছে। ওয়াইফ হাজবেন্ডের কাছে সমাধান চাচ্ছে না, চাচ্ছে শেয়ারিং করতে। মিস্টেক একটা জায়গাতেই হচ্ছে, দুজনের টাইমিংটা। ওয়াইফকে বললাম যে ও যখন আসবে তুমি ওর সেবা করো, ওকে একটু চা কফি দাও, ওকে রিল্যাক্স হতে তো 1 ঘন্টা ছেড়ে দাও। হাজবেন্ডকে বললাম তুমি যখন রিল্যাক্স হয়ে যাবে তখন তার কাছে যাও, তাকে আদর করে জিজ্ঞাসা করো, হ্যাঁ বলো কি হয়েছে, কি ব্যাপার, কি কি লাগবে, কি করতে হবে, তখন গল্প করো তার সাথে। তোমরা যদি এই প্র্যাকটিসটা করো 1 মাস, দেখবে তোমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। তো এটা কি ছিল? সামান্য দুইজন দুজনকে না বোঝার বিষয় ছিল। যখন আলফা লেভেলকে ইউজ করবে না, তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনা আপনি ডেভেলপ করবে। কথা বুঝতে পারছেন? আর্থিক বিষয় আমাদের এখানে ব্লক আছে, আমাদের লিমিটেড বিলিফের মধ্যে আমরা আটকে রয়েছি। পৃথিবী কোথায় চলে গেছে এখন? এখন পুরো দুনিয়াটা হচ্ছে আপনার মার্কেট। আপনি যে কোনো কাজ করে আর্নিং করতে পারেন, বাট যতক্ষণ এর 100% ইউজ না করছেন, ততক্ষণ ইন ক্যাশ হবে না। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে কাজ করে আল্লাহ। একজন কাজ করে ইনোভেটিভ কাজ করে, আরেকজন কাজ করে রেগুলার কাজ করে। যারা রেগুলার কাজ করে তারা কিন্তু অনেক উন্নতি করতে পারে না, তারা এভারেজ লিভিং এর মধ্যে থাকে। আর যারা ইনোভেটিভ কাজ করে, ক্রিয়েটিভ কাজ করে, তারা কিন্তু উন্নতি করতে পারে। আপনার ক্রিয়েটিভ ব্রেনটা তো রাইট ব্রেন, সাবকনসিয়াস মাইন্ড, আর এটা ইউজ হবে আলফা লেভেলে গেলে। আপনি কেন এই কোর্সটা করবেন? আপনি আপনার লাইফের এই 3টা কর্নারকে ঠিক করার জন্য এই কোর্সটা করবেন। আসেন আমি সামনের দিকে একটু নিয়ে যাই আপনাদেরকে। একটা মানুষের হেলথ সেটা কয় ধরনের জানেন? ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ।
এর সাথে আরেকটা হেলথ লিখে নেন, ফাইন্যান্সিয়াল হেলথ। আলফা লেভেলকে যে ইউজ করতে জানে সে এই সবকটা হেলথে সাকসেসফুলি হেলদি থাকতে পারে। যেরকম ফিজিক্যাল হেলথ, বলেন তো, যদি আপনার ঘুম কমে যায় তাহলে ওর ফিজিক্যাল হেলথের মধ্যে ইফেক্ট পড়বে না? কেন পড়বে? ঘুমের মধ্যে আমরা কোথায় থাকি বলে? আলফা লেভেলে, থেটা লেভেলে, ডেল্টা লেভেলে থাকি। তাহলে ওই লেভেলগুলোতে অ্যাওয়ারনেসের সাথে যদি আপনি থাকা শিখে যান তাহলে আপনার ফিজিক্যাল হেলথ ঠিক হয়ে যাবে। মেন্টাল হেলথ, আমরা এটাই জানি না যে স্ট্রেস কি জিনিস। আমি যদি আপনাকে বলি আপনি এখন স্মোক করতেছেন, এটা আপনাকে স্ট্রেস তৈরি করে দিচ্ছে। বলে কেমনে? এটা ইনার স্ট্রেস তৈরি করছে। বলে কিভাবে? আপনি আমাকে বলেন যে স্মোকিং করলে বেনিফিট হয়, একটা স্টেটমেন্ট কি আপনার জানা আছে? এবার আপনাকে বলবো স্মোকিং করলে ক্ষতি কি কি হয়, সব কটা আপনার জানা আছে। যখন স্মোক করতেছেন আপনার ব্রেন কম্পিউটার কি করতেছে? সেই ক্ষতিগুলোকে ট্রিগার করতেছে আপনার ভেতরে ভেতরে। আর সেই ট্রিগারটা আপনার ইনার স্ট্রেস তৈরি করছে। ইনার স্ট্রেস দেখা যায় না। আজকে পৃথিবীতে যত রোগ হচ্ছে তার 90% রোগ হচ্ছে সাইকোসোমাটিক। সাইকোসোমাটিক মানে জানেন? সাইক মানে হচ্ছে মাইন্ড, আর সোমা মানে হচ্ছে বডি। মাইন্ডের কারণে বডি অসুস্থ হচ্ছে, আর তার মেজর রিজন হচ্ছে স্ট্রেস। ভয় পান, এটা একটা স্ট্রেস। অনিশ্চয়তায় ভুগতেছেন, এটা একটা স্ট্রেস। ঘুম হচ্ছে না, এটা একটা স্ট্রেস। কাজ করতে মন চাচ্ছে না, এটা একটা স্ট্রেস। কোন কিছু ভাল লাগছে না, এটা একটা স্ট্রেস। ভেতরে অস্থিরতা কাজ করছে, এটা একটা স্ট্রেস। এটাকে ম্যানেজ করবেন কিভাবে? আপনি তো জানেন না স্ট্রেস কি জিনিস। আপনি ডাক্তারের কাছে যাবেন, স্ট্রেস কোনো ফিজিক্যাল হেলথ ইস্যু না। ডাক্তার যদি আপনাকে ফিজিক্যাল কোনো ওষুধ দেয়, সে কি করবে? আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করবে ওষুধ দিয়ে, করে আপনি স্ট্রেস লেভেলকে কমিয়ে আনবে, সারাবে না তাকে। সারাতে হলে কি করতে হবে? স্ট্রেস মানে হচ্ছে ব্রেনের ফ্রিকোয়েন্সি সবসময় হাই থাকতেছে, সেটাকে কন্ট্রোলে এনে আলফায় ধরে রাখতে হবে। এবং এটা সিলভা মেথড চমৎকার ভাবে আপনাকে ট্রেন করবে। যখন আপনি 3 বেলা 15 মিনিট করে আলফায় থাকবেন না, আপনার স্ট্রেস হাওয়া ছু হয়ে যাবে। কথা বুঝছেন? সোশ্যাল লাইফ, সোশ্যাল হেলথ কি জিনিস? সমাজে সামাজিক সুস্থতা। আচ্ছা, সমাজটাকে বাসায় নিয়ে আসি। একটা ফ্যামিলি 6 জনের পরিবার, একজন এডিক্টেড হয়ে গেছে। এখন বলেন তো বাকি 5 জন সাফার করবে না? 100% করবে। জি। একজনের কারণে পুরো ফ্যামিলিটা সাফারার। কেন? তাদের সোশ্যাল হেলথটা এখন প্রবলেম হয়ে গেছে। তাকে বাদও দিতে পারবে না, আবার তাকে ঠিকও করতে পারছে না। এই সোশ্যাল হেলথকে কিভাবে ঠিক করবেন? সেই মানুষটার হ্যাবিটের কোথায় প্রবলেম আছে, হ্যাবিট কিভাবে ম্যানেজ করতে হয়, স্টেপ বাই স্টেপ সিলভা মেথড আপনাকে ট্রেন করে। এবার এখন বলবো স্পিরিচুয়াল হেলথের কথা। এই হেলথকে তো আগে ডিনাই করা হতো আজ থেকে 50 বছর আগে, এখন এটা অ্যাকসেপ্টেন্স। ওয়েস্টার্নরা বলতেছে এখন যে প্রত্যেকটা মানুষের দৈনিক 2 বেলা করে প্রেয়ার করা উচিত, স্পিরিচুয়াল প্র্যাকটিস করা উচিত। এটা করলে কি হয়? এটা করলে তাদের মাইন্ড, তাদের সোল, তাদের বডি হিল হয়, যেটা আমরা বাঙালিরা বাই বর্ন করে আসছি, ছোটবেলা থেকে করে আসছি। তো আপনি যখন আলফা লেভেলকে ব্যবহার করবেন তখন আপনি আপনার হেলথ গুলোকে ঠিক করতে পারবেন।
হেলথে প্রবলেম হলে সেটাকে ধরতে পারবেন, কোথায় কারেকশন লাগবে কারেকশন করতে পারবেন, যখন ডাক্তার লাগবে কোন ডাক্তার লাগবে সেটা ধরতে পারবেন, আর নিজে কি করলে ঠিক হবেন সেটা আপনি করতে পারবেন। ওকে, এখন এডুকেশনের কথা যদি বলি, একটা স্টুডেন্ট দুইভাবে এডুকেশনটা নেয়, এক্সটিউশন নেয়, ইনটিউশন নেয়। আর সেটাকে যদি অ্যাপ্লিকেশন করতে পারে তাহলে তাকে এডুকেটেড বলা হয়। এখন দেখেন অ্যাপ্লিকেশন জায়গাটা মিসিং, এই অ্যাপ্লিকেশনের জায়গাটা মিসিং। আমি কয়েকদিন আগে স্টুডেন্টদেরকে নিয়ে একটা কোর্স করিয়েছিলাম যে কিভাবে এক্সটিউশন করবে, কিভাবে ইনটিউশন করবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তার মাইন্ডকে ব্যবহার করে, আলফা লেভেলকে ব্যবহার করে তাদেরকে ট্রেন করেছি। এক্সটিউশন হচ্ছে কোথা থেকে, লেফট ব্রেন ইনফরমেশন নিচ্ছে, সেটাকে ধরে রাখতেছে, এটা এক্সটিউশন। ইনটিউশন কোথা হচ্ছে বলে রাইট ব্রেন ওটাকে নিয়ে ক্রিয়েটিভ ফাংশন করছে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার আম্মা খুব ভালো পোলাও রান্না করতে পারে, তাহলে আপনার আম্মা পোলাও রান্নায় এক্সপার্ট হলে তাহলে বলতে পারে যে পোলাও রান্না উনি খুব এডুকেটেড। তা আপনি দেখবেন যে ওনার এক্সটিউশন আছে কোথায়, উনি ওনার মায়ের কাছ থেকে শিখেছিলেন, দেখেছিলেন, দেখেছিলেন, শুনেছিলেন, তো এখানে রেকর্ড হয়েছে। ইনটিউশন কি হয়েছে বলে, ইনটিউশনে যখন উনি নিজে রান্না করতে গেছেন, কয়েকবার নিজে নিজে রান্না করেছেন, যে কতটুকু চাল, কতটুকু পানি লাগবে, কতটুকু গরম মশলা লাগবে, কতটুকু ঘি লাগবে, তো তিনি, এটা হচ্ছে ইনটিউশন। ঠিক আছে, যখন এতটুকু টেম্পারেচারে এটাকে এইভাবে রান্না করতে পেরেছেন তখন ওটা হয়ে গেছে অ্যাপ্লিকেশন। এখন ওনার আম্মা যে পোলাও রান্না করতেন আর এই পোলাও রান্নার মধ্যে একটু পার্থক্য পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি। তো জিজ্ঞেস করলাম, মা তুমি কি ক্রিয়েটিভিটি করছো? আমি না, আমি না, অর্ধেকটা ঘি রান্নার আগে পেঁয়াজ বেরেস্তার সময় দিয়েছিলাম, আর বাকিটুক ঘি যখন দম দিয়েছি তার আগে দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, এই জন্য ঘিয়ের একটা ফ্লেভার আসতেছে, আমি না ফ্লেভারটা চেঞ্জ করে দিয়েছি। এখন চিন্তা করেন এই পোলাও আর এর সাথে যদি একটা উনি চিকেন একটা অন্য ইয়েতে রান্না করেন, তাহলে এটাই কিন্তু বড় একটা বিজনেস হয়ে যাবে। ও যে ময়েসের তেল গিলা শুরু করেছিল। এটা কি? ঠিক আছে, তো আলফা লেভেলকে যখন আপনি ইউজ করবেন তখন দুটো ব্রেনকে টোটালি আপনি ইউজ করতেছেন। দুটো ব্রেন দিয়ে এডুকেশনটা কিভাবে তৈরি করতে হয় সিলভা মেথড আপনাকে শিখাবে, এটা সবার জন্য প্রয়োজন। ঠিক আছে, আজকে পৃথিবীতে ক্রিয়েটিভ ওয়ার্কের ভ্যালু বেশি, ট্র্যাডিশনাল ওয়ার্কের ভ্যালু কম। ঠিক আছে, তা আপনার ক্রিয়েটিভ ব্রেন তো হচ্ছে রাইট ব্রেন। খেয়াল করেন তো 90-এর দশকে একটা সাবান বেরিয়েছিল না, 100 ভাগ হালাল। এই 100 ভাগ হালাল যে লিখছে সে কি কাজ করছে, ক্রিয়েটিভ কাজ করছে। সে সাবান তো আর চেঞ্জ করে নাই, হয়তো কিছু চেঞ্জ করছে, কিন্তু তার 100 ভাগ হালাল কথাটার কারণে তারা শত শত কোটি টাকার বিজনেস করেছে। তো যখন বিজনেসে, যখন ওয়ার্ক প্লেসে আপনি ক্রিয়েটিভ ব্রেনকে ইউজ করবেন, আপনার লাইফটা এইভাবে এক্সেলারেট করবে, উপরের দিকে উঠবে। আপনাকে প্রচুর টাকা এনে দেবে কে বলে, আপনার ক্রিয়েটিভ ব্রেন। ওকে, তো এইভাবে সিলভা মেথড আপনাকে হেল্প করবে এই জায়গায়। আপনি কি শিখবেন সিলভা মেথডে?
রিল্যাক্সেশন শিখবেন। রিল্যাক্সেশন কয়েক রকমের শিখবেন, শর্ট, লং, ইনস্ট্যান্ট। শিখবেন স্লিপ কন্ট্রোল টেকনিক, ঠিক আছে, যে 30 সেকেন্ডের একটা অ্যাপ্লিকেশন করেই আপনি কমান্ড দিয়ে ঘুমিয়ে পড়বেন। ক্লক টেকনিক শিখবেন রাইট টাইমে জেগে ওঠার জন্য। শিখবেন অ্যাওয়েক লঙ্গার। আপনার ঝিমুনি পাচ্ছে, জরুরি কাজ আছে, যে স্টুডেন্ট কালকে পরীক্ষা আছে এবং ঘুম পাচ্ছে, সেই টেকনিক শিখে কি করতে পারবে, সারা রাত জেগে পড়তে পারবে, তার ঘুম পাবে না, এক কাপ চাও খাওয়া লাগবে না। ড্রিম কন্ট্রোল টেকনিক। আমাদের কি হয় লাইফে, আমরা অনেক প্রবলেমের সলিউশন খুঁজে বেড়াই। আপনি স্বপ্নের মাধ্যমে সমাধান পিক করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। আপনার লাইফে এমন কোনো ইস্যু আসলো যে কি করবেন বুঝতে পারছেন না, আপনার ড্রিমের মাধ্যমে। আর পুরো কোর্সটা হচ্ছে সায়েন্স বেস। হেডেক কন্ট্রোল এবং মাইগ্রেন থেকে বেরোনো, ঠিক আছে। মাইগ্রেন এটা কিন্তু মেন্টাল ইস্যু, এটা কোনো ফিজিক্যাল রোগ না। এর জন্য ডাক্তারের কাছে গেলে লাভ হবে না, রোগ সারবে না। কিন্তু আপনি কোর্স করতে করতে আপনি মাইগ্রেন মুক্ত হয়ে যাবেন। ওকে, মেন্টাল স্ক্রিনের ব্যবহার শেখানো হবে আপনাকে, মেমোরি পেগিং শেখানো হবে, যে কিভাবে 3 ফিঙ্গার করে পড়তে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে ভুলে যাওয়া উত্তর খুঁজে বের করতে হয়, ঠিক আছে? একদম আপনাকে স্টেপ বাই স্টেপ হাতে কলমে শেখানো হবে। আপনার লাইফের প্রবলেম হলে সেটাকে সলভ করবেন কিভাবে, আপনি একটা টার্গেট সেট করবেন কিভাবে। গ্লাভ অ্যানেস্থেসিয়া, হাতের মধ্যে আপনি নামনেস তৈরি করে সে টাচ করলেই ব্যথা চলে যাবে, এই পুরো সায়েন্সটা আপনি সেখানে শিখবেন। গ্লাস অফ ওয়াটার টেকনিক, 1 গ্লাস পানি দিয়ে আপনি প্রবলেমের সলিউশন করে ফেলবেন, ঠিক আছে। পানি কিভাবে আমাদের সাথে ফাংশন করে, কারণ আমাদের বডির মধ্যে 75% ওয়াটার। হ্যাবিট কন্ট্রোল টেকনিক, আমরা অনেকেই নিজেকে বেঁধে বা কাউকে বেঁধে আমরা হ্যাবিটটাকে চেঞ্জ করতে চাই, এইভাবে হয় না। হ্যাবিট হচ্ছে একটা এনার্জি, এনার্জিকে এনার্জি দিয়ে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আপনি কোর্সের মধ্যে শিখবেন। মনে রাখবেন, আমাদের ব্রেন হচ্ছে একটা কম্পিউটার, আপনার মাইন্ড হচ্ছে এটাকে চালানোর সফটওয়্যার, আপনি হচ্ছে এটার প্রোগ্রামার, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেইভাবে আপনার সফটওয়্যার দিয়ে এখানে প্রোগ্রামিং দেবেন, সে সেইভাবেই কাজ করবে, ঠিক আছে। তার জন্য প্রয়োজন হচ্ছে আলফা লেভেল। সে আলফা লেভেলে কিভাবে ফাংশন করতে হয়, সেই পুরো টেকনোলজিটা, এডুকেশনটা আপনি শিখবেন কোর্সের মধ্যে। এবার তারপরের 2 দিনে আপনি ইনটিউশন পার্টে আসবেন, যেখানে আপনি আপনার ইএসপি কে ব্যবহার করবেন। কিভাবে আপনার মাইন্ডকে আপনি এই ওয়ার্ল্ডের যে কোনো কিংডমে, যেরকম জড় পদার্থে, উদ্ভিদ জগতে, প্রাণী জগতে, একটা মানুষের ভেতরে কিভাবে মাইন্ডকে প্রজেক্ট করবেন, সেখানে কাজ করবেন, সে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন। আপনি চিন্তা করেন যে আপনি আজকে দেখেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাপল এখন যেটা দেখা যাচ্ছে, বিয়ে করতেছে আর ছাড়াছাড়ি করতেছে। কেন জানেন? তার কারণ কি? নিজে পছন্দ করতেছে, তার সাথে প্রেম করতেছে, 2 বছর পর তাকেই ছেড়ে চলে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? কারণ মানুষ আউটার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, ফিজিওলজি, ফিজিক্যালি, ফিজিক্যাল সবকিছু দেখতেছে, সে ইনার লেভেলে কিছুই দেখতেছে না। যখন লিভিং করতে গিয়ে ইনার লেভেলটা তার সামনে আসতেছে, সে আর থাকতে পারতেছে না। সিলভা মেথডে একটা টেকনিক আছে, লাইফ পার্টনারকে কিভাবে সিলেক্ট করতে হয়। আপনার পার্টনার যাকে বিয়ে করেছেন, তার সাথে যদি প্রবলেম হয় সেটা কিভাবে সলভ করতে হয়, কিভাবে একটা মানুষকে কনভিন্স করতে হয় পজিটিভ ওয়েতে, কিভাবে একটা মানুষকে রিড করতে হয়, আন্ডারস্ট্যান্ড করতে হয়। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার লাইফের পারপাসটা কি, প্রত্যেকটা মানুষের লাইফে ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আছে। সে ততক্ষণ আউটার লেভেলে
সেই কাজগুলোকে পারফর্ম করতে পারবে না যতক্ষণ সে ইনার লেভেলে পারপাসের সাথে কানেক্ট না হচ্ছে। তার ইনার পারপাস আছে, আবার তার আউটার পারপাস আছে। এই পুরো সায়েন্সটাকে আপনি কোর্সের মধ্যে শিখবেন। দেখেন, আমরা একটা বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি কেন? বলে শেখার জন্য। শিখে কি করবে? বলে কিছু একটা করবে। যা করবে সেটা দিয়ে কি হবে? তার লাইফটা এস্টাবলিশড হবে, সিকিউর হবে, ভালো থাকবে। তাহলে একটা মানুষ কিছু পাওয়ার জন্য করে, আর সেটা করার জন্য সে শেখে বা হয়। তাহলে দেখেন, বি, ডু, হ্যাভ, তিনটে কর্নারে লাগাই দেন। যে সঠিকভাবে শিখবে সে ভালো করতে পারবে, যে ভালো করবে সে এক্সাক্ট সেই জিনিস পাবে। তো এটাকে কিভাবে, এই চেইনটাকে মেনটেন করতে হয়, একটা মানুষের হোল লাইফে এটার প্রয়োজন আছে। সিলভা মেথডে সেটা স্টেপ বাই স্টেপ সে সেটাকে শিখবে। হুম। তাহলে আমাদের কোর্স কবে? বলে কোর্স হতে যাচ্ছে, কোর্সের নাম বেসিক লেকচার সিরিজ। আপনারা দেখবেন সিলভা লাইফ সিস্টেম এবং সিলভা ইনটিউশন সিস্টেম, এই দুটো মিলিয়ে হচ্ছে বেসিক লেকচার সিরিজ কোর্স। ঠিক আছে, কবে হবে? মে মাসের 1, 2, 3। মে 1 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার। 2 তারিখ শুক্রবার, 3 তারিখ শনিবার। তো এই 3 দিন টানা চলবে। আর 9 তারিখ পরবর্তী শুক্রবার হবে। 4 দিনের কোর্স হবে। হবে কোথায়? ভেন্যু কোথায়? মেরি স্টপস বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম রোড, ব্লক F, লালমাটিয়া, ঢাকা। এটা মোহাম্মদপুর নতুন থানার ঠিক পেছনের রাস্তাটা। ঠিক আছে, এখানে আমার নাম্বার দেওয়া আছে 01715330432। ঠিক আছে, ওকে। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।